হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি বিজয় রয়, আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমি তোমাদের জানাবো যে বেসিক রিকোয়ারমেন্টস অফ ক্রুজ শিপ জব, যে ক্রুজ শিপের জন্য জবের জন্য যে কী কী বেসিক ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করতে হবে বা এর এজ লিমিট কেমন রয়েছে। অনেকের আবার কোশ্চেন থেকে থাকে যে এখানে হিন্দিতে ইন্টারভিউ দেওয়া যায় কিনা। সো এই সমস্ত বিষয়টি আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন, কারণ বেল আইকনটি প্রেস করে রাখলে কী হবে, আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো চলো জেনে নিই যে এই ক্রুজ শিপের জন্য বেসিক রিকোয়ারমেন্টস কী কী ডকুমেন্টস রেডি করতে হয়। সবার আগে তো তোমাদের একটি ভালো রিজিউম তৈরি করতে হবে, বায়োডাটা বানাতে হবে। কারণ একটি ভালো বায়োডাটা বানাতে হবে এই জন্যই, কারণ তোমাকে তো আর পার্সোনালি কোনো কোম্পানি চেনে না, তাই না? তুমি যদি সরাসরি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে লগ ইন করো, তুমি তোমার বায়োডাটা সাবমিট করো, তোমাকে তো তারা সরাসরি চিনছে না যে তুমি কে, তোমার বাড়ি কোথায়, তোমার কাছে কতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি কোথা থেকে HM করেছো বা এই ব্যাপারটা তো তোমার জানে না। আর এমনটাই যদি তুমি কোনো অফিসে গিয়ে হার্ড কপি সাবমিট করো, অফিসে গিয়ে সরাসরি সাবমিট করো ডকুমেন্টস, তো সেখানেও একই ব্যাপারটা, তারা জানছে না তোমার যে রিজিউমটা, সেটা দেখেই কিন্তু তোমায় শর্টলিস্টেড করবে। তোমার সেখানে সমস্ত কিছু মেনশন থাকবে যে তুমি কতদিন কোথায় কাজ করেছো, কোথা থেকে ডিগ্রি ডিপ্লোমা করেছো, সমস্ত ব্যাপারটাই। সো এটি একটি অনেক বড় ফ্যাক্ট যে এই তোমার এই ক্রুজ শিপ জবের জন্য। এরপরে নেক্সট হচ্ছে যে কোয়ালিফিকেশন। দেখো, ক্রুজ শিপ জবের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হওয়া চাই 10th পাস। তবে তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো তোমরা যে 10th পাস সার্টিফিকেট নেই, বাট তোমাদের মনে ইচ্ছে আছে, স্বপ্ন আছে যে তোমরা ক্রুজ শিপে জয়েন করতে চাও, এই সার্টিফিকেটের জন্য, এই 10th পাসের কোয়ালিফিকেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো না। সো আমি এই বিষয়ের উপর একটি ভিডিও বানাবো যে বিনা 10th পাসে তোমরা কিভাবে ক্রুজ শিপ জয়েন করতে পারবে। বাট তাদের এজ লিমিটটা হতে হবে 25-এর নিচে, ঠিক আছে? আর 25-এর ওপরে যদি হয় জানি না সেটা কাজ করবে কিনা ব্যাপারটা, বাট 25-এর নিচে হলে নিশ্চয়ই সেটা কাজ করবে যদি তোমার মধ্যে সেই কনফিডেন্সটা থাকে। তো আমি সেই বিষয়ের ওপর একটি ভিডিও বানাবো। সো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা সেই ভিডিওটি দেখে নিও যে কিভাবে বিনা 10th পাসেও তোমরা এই ক্রুজ শিপ জয়েন করতে পারবে। নেক্সট হচ্ছে যে এজ লিমিট। দেখো, ক্রুজ শিপ জবের জন্য অ্যাজ ফ্রেশার 30 থেকে 35, ম্যাক্স টু ম্যাক্স 35 ইয়ার্স হায়ার করে, কারণ 35 ইয়ার্সের বেশি এজের মানুষ এই ক্রুজ কোম্পানি হায়ার করে না। এর কারণ হচ্ছে এখানে প্রচুর কাজ হয়ে থাকে, অনেক হেভি লিফটিং করতে হয়, আর ডিউটি আওয়ার্স লং টাইম থাকে। সো যারা ফ্রেশার থাকে তাদের জন্য একটু প্রবলেম হয়। এছাড়াও মানে এখানে সি সিকনেসের একটি ব্যাপার রয়েছে যে সবাই এসে সবার শ্যুট করে না, বমিটিং হয়, ডায়রিয়া হয়, নানান প্রবলেম থাকে, যে কারণে তারা 35 বছরের বেশি হায়ার করতে চায় না অ্যাজ ফ্রেশার। হ্যাঁ, আর আরেকটি বড় প্রবলেম যে 35 আপ হলে কোম্পানিও ভিসা দিতে, এমবেসিও ভিসা দিতে চায় না, ভিসার জন্য রিজেক্ট করে। আমি অনেক এমনকে দেখেছি যে এজ, যাদের বেশি এজ, তারা ফ্রেশার, তাদের ভিসা রিজেক্ট করেছে। তার কারণ হচ্ছে এই এজ লিমিটের জন্য, তাদের এজটা 40-45 এই জন্য, ঠিক আছে? সো এটা একটি অনেক বড় ব্যাপার যে অ্যাটলিস্ট মানে 35-এর নিচে থাকা যারা রয়েছে তারাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সো এরপর আসছে যে বাকি কি ডকুমেন্টস রয়েছে বা কি প্রসেস রয়েছে। ধরো তুমি অফিসে রিজিউম সাবমিট করলে, তোমার ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ হয়ে গেলো, অফিস রাউন্ড ইন্টারভিউ হয়ে গেলো, প্রি স্ক্রিনিং হয়ে গেলো। সেকেন্ড তোমার হচ্ছে ক্লায়েন্ট ইন্টারভিউ। সেটা ক্লায়েন্ট খুব কমই রয়েছে যে ক্লায়েন্ট হয়তো ভিজিট করে। তাছাড়া স্কাইপ ইন্টারভিউ হয়, সে তুমি যদি স্কাইপ ইন্টারভিউ ক্লিয়ার হয় তাহলে তোমার থার্ড হচ্ছে তোমাকে মেডিকেল করতে হবে। ডিজি অ্যাপ্রুভ যে কোনো মেডিকেল সেন্টার থেকে তোমায় মেডিকেল করতে হবে। এই মেডিকেলটি অনেকটাই হার্ড হয়। মেডিকেল যদিও প্রত্যেকটি কোম্পানির জন্য আলাদা আলাদা হয়ে থাকে, বাট মেডিকেলের মধ্যে তোমায় বেসিক এয়ার টেস্ট হয়, ডেন্টাল টেস্ট হয়, ইউরিন টেস্ট হয়, স্টুল টেস্ট হয়, ইসিজি হয়, তারপর তোমার এক্স রে হয়। আর এছাড়াও আরেকটি টেস্ট রয়েছে, সেটি হচ্ছে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল টেস্ট। আর এটি অনেক বড় ফ্যাক্ট এই ক্রুজ শিপের জন্য। যদি তোমরা একটু বেশি ড্রিঙ্কস করে থাকো বা স্মোক করে থাকো, তো
এটি একটু রিডিউস করে দাও, কারণ এই জবের জন্য এটি একটি অনেক বড় একটি ফ্যাক্ট। যদি তোমাদের ব্লাডে ড্রাগ অ্যান্ড অ্যালকোহলের মাত্রাটা বেশি থাকে তাহলে কিন্তু এই জব পেতে অনেকটাই হার্ড। আর তখন হয়তো তুমি মেডিকেল ফিট হয়ে গেলে, তুমি যদি অনবোর্ডও হয়ে যাও, কিছু কিছু কোম্পানি রয়েছে কিন্তু পরেও তারা টেস্ট করে, আর তাদের জন্য এই ড্রাগ অ্যান্ড অ্যালকোহল পলিসিটা অনেক স্ট্রিক্ট, তো তারা কিন্তু তখনও ফায়ার করে দেয়, ঠিক আছে। সো কারো যদি এই মেডিকেল সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আগে থেকেই একটি নর্মাল মেডিকেল করে চেক করে নিও যে তোমরা ফিট আছো কিনা। কারণ তোমাদের যদি কোনো মেডিকেলি প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা যদি আনফিট হয়ে যায় তাহলে তোমাদের প্রসেসটা আরও ডিলে হয়ে যাচ্ছে। কারণ তোমরা জেনে থাকবে হয়তো যে ক্রুজ শিপের কিন্তু অনেক লং টাইম লাগে প্রসেসের জন্য। যদি ধরো তোমার চেস্টে প্রবলেম রয়েছে বা কোনো প্রবলেম রয়েছে, সো তুমি আগে থেকে জেনে যাবে যে তোমার একটু প্রবলেম রয়েছে, সো তুমি সেই ট্রিটমেন্টটা করে পরবর্তীতে তুমি মেডিকেলটা করতে পারো। কারণ তোমার যদি একবার আনফিট হয়ে যায় তাহলে সেই ডক্টর আবার বলবে তুমি সেই ওষুধ খেয়ে আগে ফিট হয়ে এসো, তারপর আবার তুমি ওই ডিজি অ্যাপ্রুভ সেই মেডিকেল সেন্টারে গিয়ে তুমি আবার পুনরায় মেডিকেল করাবে। তো সেই ডক্টর যখন অ্যাপ্রুভ করবে তখনই তুমি ফিট হবে এই কোম্পানি জয়েন করার জন্য। এই মেডিকেল কমপ্লিট হওয়ার পরে নেক্সট প্রসেস হচ্ছে, নেক্সট যেটা করতে হয় সেটা হচ্ছে STCW 2010 এর কোর্স করতে হয়। সো STCWর মধ্যে মোট পাঁচখানা কোর্স হয়ে থাকে, যেমন PST, PSSR, FPFF, শিপ সিকিউরিটি কোর্স, ফার্স্ট এইডের আরেক কোর্স রয়েছে। তো এই পাঁচটি কোর্স করতে হয়, আর মাস্ট এই পাঁচটি কোর্স কিন্তু ডিজি অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকেই করতে হবে। আদার্স কোনো ইনস্টিটিউট থেকে যদি করো, ডিজি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু হবে না। সো এটাও লক্ষ্য রাখবে। আর তাছাড়াও এরপরে আরও একটি কোর্স রয়েছে যেটি হচ্ছে ক্রাউড অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট। তো সেটা করতে হবে। তো সেটা কিন্তু এই STCWর মধ্যে ইনক্লুড নয়, সেটা আলাদা একটি কোর্স। যদিও এই কোর্সটি আগে ছিল না, এখন প্রত্যেকটি কোম্পানি শুরু করছে। সো এটি করতে হবে, ক্রাউড অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট। কিন্তু এটি তোমার নন ডিজি অ্যাপ্রুভ হলেও চলবে, তার জন্য কোনো প্রবলেম নেই। এই STCW করার পরে যেটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের CDCর জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই CDC তোমরা যেখান থেকে STCW করছো তারাও করে দিতে পারে, যদি তোমরা তাদের সাথে আগে কথা বলে নাও যে আমি CDCও নেব। সো তারা হয়তো সেই তোমায় যে বাজেটটি দেবে সেই বাজেটের মধ্যে হয়ে যাবে। আর তা যদি না হয় তাহলে তোমরা 700 টাকার মতো লাগে অনলাইন অ্যাপ্লাই করতে পারো CDCর জন্য। আর এই CDC কিন্তু সমস্ত কোম্পানি ইন্ডিয়ান CDC যে তোমায় হবে সেটা নয়, তাদের আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে। তারা বলতে পারে যে আমাদের স্পেশালি এই কান্ট্রির CDC দরকার। সো আমার কাছে যেমন দুটো CDC রয়েছে, আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে এটা ইন্ডিয়ান CDC রয়েছে, আর আমার কাছে আরও একটি CDC রয়েছে, পানামা CDC রয়েছে। সো আমার কাছে এই দুটো CDC রয়েছে। আর এরপরের যে নেক্সট স্টেপটি সেটি হচ্ছে তোমাকে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন নিতে হবে। ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন নিতে হবে, সেটি তোমরা এয়ারপোর্ট থেকে নিতে পারো বা মেডিকেল থেকে নিতে পারো, বা তোমরা এই ডিজি শিপিং থেকেও এই ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনটি নিতে পারো। তো তোমাদের মেডিকেল হয়ে গেল, STCW হয়ে গেল, CDC হয়ে গেল। নেক্সট প্রসেস হচ্ছে তোমাকে PCCর জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই PCC তোমরা পুলিশ পাসপোর্ট অফিস থেকে নিতে পারো, বা নিয়ারেস্ট SP অফিস DAB থেকেও নিতে পারো তুমি তোমার PCCর মেন হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। মানে তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। যদি তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে তো তোমার কোম্পানি হায়ার করবে না, আর তুমি ফ্লাইও করতে পারবে না, তুমি দেশও ছাড়তে পারবে না। সো কোম্পানি এই জন্যই PCCটা চায় যে তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা এটি চেক করার জন্য। আর এই PCC হওয়ার পরে নেক্সট যে স্টেপটি সেটি হচ্ছে তোমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো কোম্পানি তোমায় LOE লেটার, মানে লেটার অফ এমপ্লয়মেন্টটা পাঠিয়ে দেবে, হয়তো ভায়া থ্রু মেল, বা তুমি যেই অফিসের থ্রুতে যাচ্ছ সেই অফিস তোমায় দিয়ে দেবে। আর এই ভিসার জন্য তোমায় $160 পে করতে হয়। আর এই ভিসা অফিসওয়ালারাই অ্যাপ্লাই করে দেয়, আর তাদের আলাদা যদি কোনো চার্জেস থেকে থাকে ভিসার জন্য তো সেটা তারা নিয়ে নেয়। এই ভিসা অ্যাপ্লাই করার প্রায় হয়তো মাসখানেকের মধ্যে বা 15-20 দিনের মধ্যে তোমাদের ভিসা ইন্টারভিউর ডেট পেয়ে যাবে। সো ভিসা ইন্টারভিউর ডেট পেলে তোমাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে। আর ভিসা ইন্টারভিউ যদি তুমি ভিসা পেয়ে যাও তাহলে তো ব্যাস তোমার সমস্ত প্রসেস কমপ্লিট। কিন্তু এই ভিসার ব্যাপারটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে, যে অনেকে আমায় জিজ্ঞেস করেছে যে এই ভিসাতে কি হিন্দিতে ইন্টারভিউ দেওয়া যায়। তো দেখো আমি যেটা বলবো, শুনলে হয়তো অনেকে শক হয়ে যেতে পারে যে এটা কি করে পসিবল। ভিসা ইন্টারভিউর সময় কিন্তু হিন্দিতেও ইন্টারভিউ দেওয়া যায়।
আমি নিজে দেখেছি, কারণ আমি যখন 2016-এ আমি ভিসা ইন্টারভিউ ফেস করেছিলাম, তো তখন আমার আগে একটি ছেলে ছিল, সে ইন্ডাস ক্রুজ থেকে ছিল, কিন্তু সে তার কমিউনিকেশন স্কিল অনেক হাই ছিল, বাট তার সত্ত্বেও সে কিন্তু পায়নি, এই রিজেক্ট হয়েছিল তার ভিসা, জানি না কী কারণে তাকে রিজেক্ট করা হয়েছিল। আর আরেকজন ছিল হায়দ্রাবাদের দিকের, সো তার ইংলিশ লেভেলটা একটু কম ছিল, সো তখন সে নার্ভাস হয়ে গিয়েছিল। তো তাকে তখন কি করেছিল, যে অফিসার ছিল, তো আরেকজন ইংলিশ ট্রান্সলেটর ডেকেছিল যে তাকে হিন্দিতে ট্রান্সলেট করে দেবে, সো তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছিল। তো তখন সে ইন্টারভিউ দিয়ে তাকে এই কি বলে ভিসা দেওয়া হয়, ইউএস ভিসা কিন্তু সে পায়। সো কিন্তু এটি তোমার উপর ডিপেন্ড করবে, যে তোমার লাকের উপর, যে তুমি সেই সুযোগটা পাবে কিনা। সো তুমি এই এক্সেপটেশনটি রেখো না যে তুমি হিন্দিতেও ইন্টারভিউ দেওয়া যায়। আর হিন্দিতে ইন্টারভিউ মেনলি যারা দেয় তারা হচ্ছে হয়তো টুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা বা অন্যান্য ব্যাপারের জন্য, বাট এই C1D ভিসার জন্য হিন্দিতে তেমন করে হয় না। বাট আমি সেদিন দেখেছিলাম বলে জাস্ট আমি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আর মেইন হচ্ছে যেটা এই ইন্ডাস্ট্রির জন্য একদম লাস্ট, যেটা মেইন, যেটা তোমার সবার আগে যেটা দরকার, মানে এটা হচ্ছে তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিলস। যদি তোমার ইংলিশ কমিউনিকেশন একটু কমজোর থাকে, তোমার ইংলিশটা যদি একটু কমজোর থাকে, তাহলে তোমরা সবার আগে একটি কাজ করবে, যে তোমরা কোনো স্পোকেন ইংলিশ কোচিং জয়েন করো। 3-4 মাসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমরা যদি ট্রাই করো, তারপর তোমরা ইজিলি এই ক্রুজ জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। সো এই হচ্ছে এই ক্রুজ জবের জন্য বেসিক রিকোয়ারমেন্টস, যে ডকুমেন্টসগুলো লাগবে বা যে প্রসেসটা রয়েছে। সো আমার মনে হয় আমি সম্পূর্ণটাই ক্লিয়ার করতে পেরেছি। আর এরপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আরও কিছু জানার থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই ক্রুজ ইন্ডাস্ট্রি জয়েন করতে চায়। তাদের স্টেপ বাই স্টেপ সমস্তটা আমি বলে দিলাম, সো তারা আগে থেকে জেনে যাবে যে কি কি স্টেপ রয়েছে, কি কি ফলো করতে হয় এই ইন্ডাস্ট্রির জন্য। তো চলো, ভালো থেকো সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।